হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলা তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এতদিন আমি আলোচনা করছিলাম সেকেন্ড এসএলএসটি নিয়ে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটির বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তোমরা প্রচুর স্টুডেন্ট আছো, আমার কাছে পড়াশোনা করেছো, তোমরা এসএলএসটিতে ক্র্যাকও করেছো। অনেকে আছে পিজি লেভেলে, অনেক স্টুডেন্ট তোমরা ক্র্যাক করেছো। আমার খুব ভালো লেগেছে যে তোমাদেরকে আমি প্রপারলি গাইড করতে পেরেছি এবং তোমরা সেটা বলেওছো আমাকে। এর সাথে সাথে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ওয়েট করে আছে 9-10 লেভেলে ইন্টারভিউয়ের জন্য। সুতরাং প্রচুর স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করেছে এবং ক্র্যাক করেছে। তো এই কারণের জন্য আমি ঈশ্বরের কাছে এটাই লাকি যে তিনি তোমাদের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টসদেরকে পড়ানোর ক্ষমতা আমাকে দিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে, এমন অনেক স্টুডেন্ট আছে, আমরা প্রধানত টিচাররা তাদের কথা ভুলে যাই যারা প্রচুর পড়াশোনা করেছে, যাদের ক্যাপাবিলিটি ছিল, কিন্তু কোনো কারণের জন্য যারা এসএসসি এক্সামিনেশানে ক্র্যাক করতে পারেনি। আমরা টিচাররা তাদের কথা মনে রাখি না। কিন্তু আমার সবসময় মনে হয় যে তোমরা পড়াশোনা করেছো, কোনো কারণের জন্য হয়তো তোমরা এসএলএসটি এক্সামিনেশান ক্র্যাক করতে পারেনি, বিভিন্ন কারণের জন্য এইবারের এসএলএসটি এক্সামিনেশান বিতর্কিত। সুতরাং কিছু কারণের জন্য হয়তো তোমরা ক্র্যাক করতে পারেনি, কিন্তু তোমাদের ব্রিলিয়ান্সে কোনো অংশ কম নয়। তোমরা প্রচুর ইন্টেলিজেন্ট, তোমাদের ক্র্যাক করার তোমাদের উচিত ছিল, কিন্তু যাই হোক বিভিন্ন ফ্যাক্টরের জন্য তোমরা ক্র্যাক করতে পারোনি। কিন্তু আমার সাজেশান হচ্ছে, তোমরা যারা ফ্রেশার্স আছো, তোমাদের যাদের বয়স আছে, এখনও তোমরা আশাহত হয়েও না। সামনে যে এক্সামিনেশান আসবে, যদি আসে তাহলে সেগুলোতে তোমরা বসবে, একটু খোঁজ খবর রাখবে আরও কী কী এক্সামিনেশান আসতে চলেছে। এর সাথে সাথে বলি যে কোনো পড়াই কখনো বিফলে যায় না। তুমি যেটাই পড়াশোনা করেছো সেটাই যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করার চেষ্টা করো। তো আজকের ভিডিওতে আমি এরকমই একটা এক্সামিনেশনের কথা বলবো, যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে, এবং সেটা স্কুলের এসআই নিয়োগের এক্সামিনেশন, অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল। এক্ষেত্রে দেখো, এসআই প্রধানত কী কাজ করেন। একটা স্কুলেতে অ্যাসিস্ট্যান্ট টিচাররা প্রধানত বিভিন্ন বিষয় পড়ান, এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের প্রধানত গাইড করেন হেডমাস্টার। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো একটা জায়গাতে বা কোনো একটা ব্লকে অনেকগুলো স্কুল আছে, সেটা গভর্নমেন্ট স্কুল হতে পারে, কোনো বেসরকারি স্কুল হতে পারে, বিভিন্ন স্কুল। তো সেই সমস্ত স্কুলের ওপর নজর রাখেন কিন্তু এসআই। তাহলে হেডমাস্টারের ওপরে কিন্তু এসআই। তো এসআইকে তাকে সবসময় তার হেডমাস্টারকে সবসময় এসআইয়ের সঙ্গে কোঅর্ডিনেট করতে হয়। তাহলে তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারোনি, তোমরা চেষ্টা করবে যে যদি এসআই এক্সামিনেশনের নোটিফিকেশান দেওয়া হয় তাহলে অবশ্যই এই এক্সামিনেশানে বসার চেষ্টা করবে। যারা যারা টিচার হতে পারেনি, যদি একবার এই এসআই এক্সামিনেশান ক্র্যাক করতে পারো, তাহলে দেখবে যে সেখানে তুমি অনেক ক্ষমতা পাবে, ঠিক আছে। এবং আমি সবসময় এটা বিশ্বাস করি যে খারাপ সময়ের পরে নিশ্চয়ই ভালো সময় আসবেই, অবশ্যই আসবে। কোনো একটা মানুষের জীবনে সবসময় খারাপ সময় চলতে পারে না। দেখো, আমার এই চ্যানেল বাইরে নির্মল, এটা প্রধানত বায়োলজিক্যাল সায়েন্সেরই বিভিন্ন বিষয় প্রধানত এক্ষেত্রে আমি আলোচনা করি। এবং তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছে যে স্যার এসআই এক্সামিনেশানের জন্য আপনি কি গাইড দেবেন। দেখো, সেরকম আমি সুযোগ নেই। এর কারণটা হচ্ছে এটাই যে আমি প্রধানত বায়োলজিক্যাল সায়েন্সেই প্রধানত আমি পড়াশোনা করেছি। তো এসআই এক্সামিনেশানের সিলেবাস প্যাটার্ন টোটালি ডিফারেন্ট, বায়োলজির থেকে টোটালি ডিফারেন্ট। তো কী এক্সামিনেশানের সিলেবাস কী আছে, তো সেগুলোতে তো আমি 100% এক্সপার্ট নই। আমি যদি কিছু টিচার আমি জোগাড় করতে পারি, নিশ্চয়ই তোমাদেরকে আমি এসআই এর জন্য কোচিং দেওয়ার চেষ্টা করব। স্কুল ইন্সপেক্টর রিক্রুটমেন্ট যে এক্সামিনেশান, রুলস যেমন আলোচনা করব, সিলেবাস, এলিজিবল ক্রাইটেরিয়া, এই সব কিছু বিষয়ে আলোচনা করব। দেখো, এসআই কী কাজ করে, যেটা তোমাদের বলছিলাম যে এসআই প্রধানত এক্ষেত্রে আমি লিখেছি আর কি। তো স্কুল ইন্সপেকশন ফ্রম প্রাইমারি টু এইচএস, মানে প্রাইমারি লেভেল থেকে, প্রাইমারি স্কুল তার সঙ্গে সঙ্গে এইচএস লেভেলে যে সমস্ত স্কুল আছে, তো সেই সমস্ত স্কুলে ইন্সপেকশান করেন। অর্থাৎ সেখানে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কি না, এই সব বিষয়ে তিনি দেখাশোনা করেন। তো ইন্সপেকশান করেন, এবং তার সঙ্গে সঙ্গে অফিসার ইনচার্জ ফর বোর্ড এক্সামিনেশান, এই যে মাধ্যমিক এক্সামিনেশান হয়, এইচএস এক্সামিনেশান হয়, তো এগুলোতে তিনি কিন্তু অফিসার ইনচার্জ থাকেন। সুতরাং যে কোনো এক্সামিনেশানে অফিসার ইনচার্জ থাকতে হয়। তো সেক্ষেত্রে টোটাল এক্সামিনেশানকে কিন্তু কন্ডাক্ট করেন এসআই। এসআই এর আন্ডারেই কিন্তু টোটাল এক্সামিনেশান হয়। এছাড়া আরও কোনো স্কলারশিপ এক্সামিনেশান প্লাস অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামিনেশান, ধরা যাক পুলিশ এক্সামিনেশান, এগুলো স্কুলে প্রধানত হয়। তো সেগুলো কিন্তু এসআই কন্ট্রোল করেন। তাহলে বুঝতে পারছো যে এসআইয়ের কিন্তু ক্ষমতা প্রচুর। এর সাথে সাথে দেখো, ম্যানেজ বিএসপি পোর্টাল, মানে বাংলা শিক্ষা পোর্টালকে তিনি ম্যানেজ করেন। একটা স্কুলেতে বাংলা শিক্ষা পোর্টাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই বাংলা শিক্ষা পোর্টালে কোনো ইনফরমেশান এইচএম দেন, এবং তারপর সেটা এসআইয়ের কাছে যায়, ফাইনালাইজ হয়। সুতরাং বাংলা শিক্ষা পোর্টালকে তিনি মেনটেন করেন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচারদের ট্রান্সফারকে মেনটেন করেন। এবং
এখন বিভিন্ন স্টুডেন্টসদেরকে প্রচুর ফেসিলিটিস দেওয়া হয়, যেমন টেক্সট বুক ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, মোবাইল যেটা তরুণের স্বপ্নের মধ্য দিয়ে যেটা দেওয়া হচ্ছে, সাইকেল এবং জুতো ইত্যাদি, এই সব কিছু প্রধানত এসআইয়ের থ্রু দিয়েই দেওয়া হয়। ঠিক আছে, তাহলে যে এক্সামিনেশান তুমি দেবে আগে তোমাকে জানতে হবে যে সেই এক্সামিনেশানে মধ্য দিয়ে তোমাকে কি কাজ করতে হবে। তো সেগুলো তোমাদেরকে বললাম যে এসআই প্রধানত কী কাজ করে। এরপরে দেখো, এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এলিজেবল ক্রাইটেরিয়া এবং এক্সাম প্যাটার্ন। মানে এলিজেবল ক্রাইটেরিয়া কী হবে এসআই এক্সামিনেশনের, এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম প্যাটার্ন কী হবে। দেখো, প্রথমেই এলিজিবিলিটি বলি, অনার্স উইথ মিনিমাম 50% মার্কস। তার মানে যে কোনো সাবজেক্টে তোমার অনার্স থাকলেই হবে এবং 50% মার্কস পেতে হবে। এক্ষেত্রে ফার্স্ট ক্লাস না পেলেও চলবে, 50% মার্কস তোমার যদি থাকে তুমি এসআই এক্সামিনেশন দিতে পারবে। অথবা তোমার মাস্টার্স উইথ মিনিমাম 50% মার্কস, অথবা তোমার যদি মাস্টার্স থাকে তো মিনিমাম 50% মার্কস দিয়ে তুমি এসআই এক্সামিনেশান দিতে পারবে। এবং অবশ্যই কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে, বিএড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং রাইট, স্পিক অ্যান্ড রিড বেঙ্গলি অর নেপালি। তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে অবশ্যই লিখতে পারতে হবে কিসে, বাংলাতে, কথা বলতে হবে, পড়তে হবে। ঠিক আছে, এই সব এবিলিটি তোমার যেন থাকে, অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ। এবং এজ লিমিট দেখো, প্রধানত এজ লিমিট কারা কারা এই এক্সামিনেশান দিতে পারবে, আনরিজার্ভ যারা ক্যান্ডিডেট আছে মানে জেনারেল, তো তাদের এজ লিমিট প্রধানত 36 ইয়ার্স, মানে 36 বছর পর্যন্ত তোমার যদি বয়স থাকে তাহলে কিন্তু তুমি এই এসআই এক্সামিনেশান দিতে পারবে। কিন্তু এটা চেঞ্জ হতে পারে, 39 বছর পর্যন্ত এটা কিন্তু করা হতে পারে। এখনও এটা 100% ঠিক নয়, নোটিফিকেশান না এলে ক্লিয়ারলি বোঝা যাবে না। তার সাথে সাথে যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে বয়স যেটা আছে সেটা হচ্ছে 41 ইয়ার্স, ওবিসি যারা আছো তাদের 39 ইয়ার্স। ঠিক আছে, এবং এক্ষেত্রে দেখো কিছু রিটেন এক্সামিনেশান তোমাদেরকে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ। তাহলে এসআই এক্সামিনেশানের যে এক্সাম প্যাটার্ন সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশান। রিটেন এক্সামিনেশান মানে কি, এক্ষেত্রে এমসিকিউ টাইপের এক্সামিনেশান হবে। ঠিক আছে, তাহলে 100 এমসিকিউ হবে এবং প্রত্যেকটা এমসিকিউতে 2 মার্কস থাকবে। মোট 200 মার্কসের প্রধানত এক্সামিনেশান হবে। কত মার্কসের এক্সামিনেশান, 200 মার্কসের এক্সামিনেশান হবে এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। মনে রাখবে এসআই এক্সামিনেশান যেটা হচ্ছে, এসআই এর রিক্রুটমেন্ট হওয়ার জন্য অবশ্যই তোমাকে রিটেন এক্সামিনেশান মানে এমসিকিউ এক্সামিনেশান দিতে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ। এবং এমসিকিউতে 100 এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা এমসিকিউতে 2 মার্কস থাকবে। তাহলে এক্সামিনেশান হচ্ছে কত মার্কসের, 200 মার্কসের এক্সামিনেশান হচ্ছে। ঠিক আছে, এর সাথে সাথে সেই এক্সামিনেশানে ঠিকঠাক নাম্বার পেলে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট কাট অফ ওনারা নিশ্চয়ই দেবেন। তো সেটা যদি হয় তোমাকে 100 মার্কসের ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এক্সামিনেশান প্যাটার্ন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সিলেবাস। দেখো, এক্ষেত্রে যে পরীক্ষা যেটা হবে, মানে এই যে তোমাদেরকে বললাম যে এক্সামিনেশান, তো এটা প্রধানত যে পরীক্ষা হবে সেটা প্রধানত 90 মিনিটের পরীক্ষা হবে, মানে 90 মিনিটসের প্রধানত এক্সামিনেশান হবে, অর্থাৎ 1.5 ঘন্টার এক্সামিনেশান হবে। এক্ষেত্রে যে সিলেবাস আছে এডুকেশনে হচ্ছে 50টা কোয়েশ্চেন্স থাকবে। তাহলে আমি কতগুলো প্রশ্নের কথা বলেছিলাম, আমি বলেছিলাম 100 কোয়েশ্চেন্সের কথা বলেছিলাম। তাহলে এই 100 কোয়েশ্চেনকে এইভাবে ভাগ করে নাও, এডুকেশন। তো এডুকেশানে তাহলে কতগুলো প্রশ্ন থাকছে, এডুকেশানে কিন্তু 50 কোয়েশ্চেন্স থাকছে। এর সাথে সাথে জেনারেল নলেজ এবং এরিথমেটিক, জেনারেল নলেজ এবং এরিথমেটিক মিলিয়ে 50 কোয়েশ্চেন্স থাকছে। ঠিক আছে, তাহলে বিএডে তোমরা যে পড়াশোনা করেছো এডুকেশান, তো সেই এডুকেশান থেকে অনেক প্রশ্ন থাকবে, অন্তত 50 কোয়েশ্চেন্স থাকবে এবং জিকে এবং এরিথমেটিক থেকে কিন্তু 50 প্রশ্ন থাকছে। ঠিক আছে, 100 কোয়েশ্চেন্সের তাহলে ডিস্ট্রিবিউশন আমরা দেখে নিলাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সিলেবাস। একটু সিলেবাসটা একটু দেখে নাও। দেখো, এক্ষেত্রে যে সিলেবাস মানে এডুকেশনাল সিস্টেম, মানে এডুকেশনের যে সিলেবাস আছে একটু বলছি। যেমন শিক্ষাগত অধ্যয়ন, ঠিক আছে, এগুলো পরপর পড়তে হবে, তোমরা বিএডে সব পড়াশোনা করেছো। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে শিক্ষাগত অধ্যয়ন। তার সঙ্গে সঙ্গে দেখো শিক্ষাগত ইতিহাস, রাজনীতি এবং অর্থনীতি, শিক্ষার সঙ্গে রিলেটেড হিস্ট্রি, রাজনীতি এবং অর্থনীতি, এবং শিক্ষার্থী এবং শেখার প্রক্রিয়া। তার সঙ্গে সঙ্গে শিক্ষা মানে এই যে টিচারদের যে এডুকেশান দেওয়া হয় তো সেটা। এর সাথে সাথে দেখো পাঠ্যক্রম মানে কারিকুলাম, শিক্ষায় গবেষণা মানে যেটাকে বলা হচ্ছে অ্যাকশন রিসার্চ, এবং এর সাথে সাথে দেখো শিক্ষাবিদ্যা এবং মূল্যায়ন ইভ্যালুয়েশন। তার সঙ্গে সঙ্গে এডুকেশন, শিক্ষাগত ব্যবস্থা, প্রশাসন ও নেতৃত্ব, এবং ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্ত শিক্ষা। তো প্রধানত এই যে বিভিন্ন এই যে টপিকগুলো যেগুলো বললাম, তো এই সমস্ত টপিকের ওপরেই প্রধানত এডুকেশানে 50 কোয়েশ্চেন্স করা হবে। ঠিক আছে, তাহলে বিএডে তোমরা যারা এসআই এক্সামিনেশান দিতে চাইছো, তোমাদের বিএডের যে সমস্ত মেটেরিয়ালস আছে সেই মেটেরিয়ালসগুলো ভালো করে কালেকশান করে রেখে দাও, হারিয়ে ফেলবে না। কোনো নোটস
অথবা যা কিছু পড়াশোনা করেছো, যে পরীক্ষা হচ্ছে না বলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না, ঠিক আছে, সেটাকে রেখে দাও। দেখো কোনো না কোনো জায়গাতে কিন্তু কাজে লাগবে তোমার পড়াশোনা। তাহলে তুমি এতদিন বিএডে যা পড়াশোনা করেছো, তো সেই নোটস বের করে ফেলে সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখো, যখন এসআই এক্সামিনেশনের নোটিফিকেশান দেওয়া হবে তখন সেগুলো পড়বে, ঠিক আছে। এমসিকিউ এই যে কোয়েশ্চেন্স প্রচুর টাফ নয়, তোমরা প্রচুর টেনশান করো যে পরীক্ষা হলে প্রচণ্ড ভয় খেয়ে যাও, কিন্তু এতদিন যা পড়াশোনা করেছো তার উপর ভরসা রাখবে। তোমাকে যেটা প্রিপারেশান নিতে হবে সেটা হচ্ছে মেনলি এরিথমেটিক এবং তার সঙ্গে সঙ্গে জিকে, ঠিক আছে। আচ্ছা, তো এরিথমেটিক এবং জিকের এবার সিলেবাসে চলে আসবো, মানে সিলেবাসে কী কী আছে এবার দেখে নিই। জেনারেল স্টাডির যে সিলেবাস আছে ভারতীয় বর্তমান ঘটনা, মানে ভারতবর্ষে যে সমস্ত ন্যাশনাল যে ইভেন্ট হচ্ছে, কাগজে যে সমস্ত ঘটনা ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটছে, তো সেই সমস্ত ভারতীয় বর্তমান ঘটনা। তার সঙ্গে সঙ্গে সাধারণ বিজ্ঞান মানে জেনারেল যে সায়েন্স আছে, তো জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান অবশ্যই কিন্তু ক্লাস 9-10-এর নলেজ তোমাদেরকে রাখতে হবে। সাধারণ জ্ঞান জিকে মানে ক্লাস 9-10-এর যে হিস্ট্রি জিওগ্রাফি আমরা পড়ি, তো সেগুলোই প্রধানত সাধারণ জ্ঞান। এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় আন্তর্জাতিক নিউজ, ঠিক আছে, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক যে সমস্ত ঘটনা আছে, নিউজ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু পড়ে রাখতে হবে, এখন থেকে তৈরি করে রাখবে, ঠিক আছে। যে 2026 সালে দেখবে যে ইউটিউব ঘাঁটবে এবং ইউটিউবে দেখবে যে একদম মান্থ ওয়াইজ বিভিন্ন রকমের ইনফরমেশান প্রধানত সাজিয়ে দেওয়া আছে। ইউটিউবকে কিন্তু তোমাকে ভালো করে সোর্স হিসাবে কাজে লাগাতে হবে, ঠিক আছে। এই যে তোমরা ভাবছো যে স্যার কোন কোচিং সেন্টারে পড়বো, কী করে গাইডেন্স হবে, দেখো ইউটিউব কিন্তু একটা ভালো মাধ্যম, প্রচুর ভালো ভালো টিচার এখানে পড়ান, সুতরাং সেগুলোকে ভালো করে ফলো করো। যেমন জিকে দেখবে যে মান্থ ওয়াইজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, তো সেগুলো থেকে তোমরা তৈরি করে নিতে পারো। তাহলে এক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক যে বিভিন্ন নিউজ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ তারিখ, কিছু ইম্পর্টেন্ট ডেট, যেগুলো ন্যাশনাল কিছু ইম্পর্টেন্ট ডেট আছে যেগুলো অবশ্যই মনে রাখতে হবে, যেমন বিশ্ব পরিবেশ দিবস কবে, ঠিক আছে, ওয়ার্ল্ড টোবাকো ডে কবে, বিশ্ব এইডস দিবস কবে, তো এই সমস্ত বিষয়গুলো। এবং বর্তমান বিজ্ঞান, এখন বর্তমানে বিজ্ঞানে কী কী ঘটনা ঘটছে, যেমন এই যে চন্দ্রায়ন হলো, তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন মিশন, হ্যাঁ, তো সেগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রযুক্তি মানে টেকনোলজি এবং খেলাধুলা এবং সংস্কৃতি, ঠিক আছে। খেলাধুলা এবং সংস্কৃতি মানে কালচার, আমাদের যে ভারতবর্ষে বিভিন্ন স্টেটের যে কালচার আছে, তো এগুলোই প্রধানত জেনারেল স্টাডিজের বিভিন্ন সিলেবাস। এরপরে দেখো এরিথমেটিক, এটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে তৈরি হতে হবে এবং ক্লাস 9-10 অর্থাৎ 9th এবং 10th অঙ্ক বই প্র্যাকটিস করবে। 9th and 10th তোমরা যারা ম্যাথামেটিক্সে আছো তো তাদের তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছো বা অন্যান্য সাবজেক্টে তোমরা আছো, একটু 9-10 ভালোভাবে বই কিন্তু ফলো করবে, অঙ্ক বই। এবং এই অঙ্ক বইতে দেখবে যে খুব সুন্দরভাবে উদাহরণ বোঝানো আছে, এক্সাম্পল খুব ভালোভাবে বোঝানো আছে গল্পের ছলে এখনকার যে বইগুলো। সুতরাং সেগুলো ভালো করে পড়ো, উদাহরণগুলো খুব ভালো করে পড়ো, এক্সাম্পলগুলো ভালো করে পড়ো, যে কোনো চ্যাপ্টারের আগে কি লেখা আছে সেটা ভালো করে পড়ো, তাহলেই কিন্তু ম্যাথামেটিক্সকে একদম গ্রিপের মধ্যে নিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে। যাই হোক, কী কী আছে দেখো, এখানে সরল আছে, সরলীকরণ, তার সঙ্গে সঙ্গে অ্যাভারেজ মানে গড়, পার্সেন্টেজের বিভিন্ন অঙ্ক আছে, তার সঙ্গে সঙ্গে সময় ও কাজ, ঠিক আছে, মানে টাইম অ্যান্ড ওয়ার্ক, এলাকা মানে এরিয়া, মানে এটা প্রধানত পরিমিতির অংশ এলাকা, লাভ ও ক্ষতি, ঠিক আছে, প্রফিট লস, এর সঙ্গে সঙ্গে সরল এবং চক্রবৃদ্ধি সুদ মানে সুদ কষার যে অঙ্ক, সময় ও গতি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বিনিয়োগ, এইচসিএফ অ্যান্ড এলসিএম মানে এই যে গসাগু লসাগু, বয়সের বিভিন্ন সমস্যা, ঠিক আছে, মানে এজ রিলেটেড যে বিভিন্ন রকমের প্রবলেম দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে বার গ্রাফ মানে কি, এরকম যে বার গ্রাফ থাকে, তো এখান থেকে এটা স্ট্যাটিস্টিক্সের মতো, ঠিক আছে, বার গ্রাফ আছে, তার সঙ্গে সঙ্গে দেখো সচিত্র গ্রাফ আছে এবং পাই চার্ট আছে, ঠিক আছে, মানে স্ট্যাটিস্টিক্সের মতো এরকম এই যে বার গ্রাফ আছে, সচিত্র গ্রাফ আছে, পাই চার্ট আছে, তো এগুলোই প্রধানত ম্যাথামেটিক্সের সিলেবাস বা এরিথমেটিকের সিলেবাস, ঠিক আছে। এবং এক্সাম বডি দেখো, এক্সাম প্রধানত কারা নেয়, এক্সাম প্রধানত নেয় কিন্তু এক্ষেত্রে WBPSC মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এটা এক্সামিনেশান, এবং এক্সাম মোড কিন্তু অফলাইন মোডে হয়। অফলাইন মোড মানে কি, তোমাকে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়, এটা অনলাইন মোডে এক্সামিনেশান হয় না। এবং প্রত্যেক 4 বছর অন্তর কিন্তু এক্সামিনেশান হয়। এসআই এক্সামিনেশান প্রত্যেক 4 বছর অন্তর হয়, যেমন 2018 সালে লাস্ট হয়েছিল, 2022 সালে মোস্ট প্রবাবলি হয়নি,
তাহলে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু 2026-এ। এবং সেই জন্যই দেখবে যে এখন এই এসআই এক্সামিনেশান নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে বিভিন্ন চ্যানেলে। তো আমিও আলোচনা করে দিলাম তোমাদেরকে, একদম সিলেবাস সম্পর্কে যেমন আলোচনা করলাম, যাদের একটু আইডিয়া নেই সেগুলো আলোচনা করলাম। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু তোমাকে বিশাল কিছু পড়তে হচ্ছে না। তুমি কিভাবে প্রিপারেশান নেবে, স্লো, একটু রিল্যাক্স থাকো, রিল্যাক্সে প্রিপারেশান নাও। প্রথমে আগে মাইন্ডের মধ্যে সেট করে নাও যে আমি অবসর সময়ে তুমি এসআই এক্সামিনেশানের জন্য প্রিপারেশান নেবে। প্রথমেই বিএডের যে বইগুলো আছে সেগুলো খুলে ফেলো, ঠিক আছে? বড় কোনো কোচিং সেন্টারে পড়তে হবে না, ছোটাছুটি করতে হবে না, টেনশান করতে হবে না। বিএডের যে বই আছে তোমার নিজের কাছেই সব মেটেরিয়ালস আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমরা কী করো যে তোমার কাছে কী জিনিস আছে সেটা না ভেবে অন্যের কাছে কী আছে সেটা আগে সেগুলোকে কালেকশান করার চেষ্টা করো। অর্থাৎ তোমরা এই যে খোঁজো যে কোন টিচার পড়াচ্ছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তোমার কাছে আমার মনে হয় সাফিসিয়েন্ট সোর্স আছে। তোমার কাছে বিএডের যা মেটেরিয়ালস আছে বিএডের মেটেরিয়ালসগুলোকে কালেকশন করে রেখে দাও, ঠিক আছে? সেটাকে কালেকশন করো এবং তার সঙ্গে সঙ্গে 9-10-এর হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের যে বই আছে সেগুলোকে একটু রেখে দাও, ঠিক আছে? সায়েন্সের বিভিন্ন বইগুলোকে কালেকশন করো। এর সাথে সাথে তোমরা 9 এবং 10-এর ম্যাথামেটিক্স বইকে কালেকশন করো এবং ম্যাথামেটিক্সে যে এক্সাম্পল আছে তো সেই জায়গাগুলো ভালো করে পড়ো, ঠিক আছে? তাহলেই দেখবে যে তোমাদের প্রিপারেশান নিতে আর কোনো অসুবিধা হবে না। এই যে তোমরা চিন্তা করছো যে কীভাবে প্রিপারেশান নেবে, কী করবে, যেটা তোমাদের বলছিলাম যে তোমাদের কাছে সব কিছু মেটেরিয়ালস আছে, শুধুমাত্র একটু স্ট্র্যাটেজিক ওয়েতে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। সুতরাং এসআই এক্সামিনেশানের যে রুলস আছে, রুলস তোমাদেরকে বললাম, কারা কারা এক্সামিনেশান দিতে পারবে, 36 ইয়ার্স হলেই এক্সামিনেশান দিতে পারবে এবং অবশ্যই গ্র্যাজুয়েশন এবং এমএসসিতে তোমাদের 50% মার্কস থাকতে পারে, বিএড থাকলেই তুমি এক্সামিনেশান দিতে পারবে। সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। সিলেবাসে যেটা বলছিলাম যে বিএডের সিলেবাস, তার সঙ্গে সঙ্গে এরিথমেটিক এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল নলেজ, এলিজিবল ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করলাম এবং এসআই হওয়ার জন্য বা এসআই তুমি যদি এক্সামিনেশান ক্র্যাক করো তোমাকে কী কী কাজ করতে হবে সেটাও আলোচনা করলাম এবং বেতনও যথেষ্ট অ্যাট্রাকটিভ, ঠিক আছে? সুতরাং এই এক্সামিনেশানের জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো। আবার বলছি, একটু রিল্যাক্স ওয়েতে প্রিপারেশান নাও। তোমার কাছে বিএডের যা মেটেরিয়ালস আছে সেগুলোকে কালেকশান করো এবং ক্লাস 9 এবং 10-এর সিম্পল যা বই আছে, ঠিক আছে, সেটা মানে তোমার বিজ্ঞান, তার সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্স, তো এগুলোকে একটু রেখে দাও এবং সেগুলোকে ধীরে ধীরে পড়ো, এক একটা চ্যাপ্টার শেষ করো। একটা বিষয় ভাববে, ক্লাস 9-10-এর ছেলেমেয়েরা তো পড়াশোনা করে বিভিন্ন অঙ্ক তারা সলভ করে ফেলছে, তাহলে তুমি তো তাদের থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট, অনেক তোমরা সিনিয়র। সুতরাং সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই সিলেবাস কভার করতে খুব একটা তোমাদের অসুবিধা হওয়ার কথা নেই। তুমি সহজেই সিলেবাস কভার করতে পারবে, ভয় পাবে না। প্রিপারেশান নাও, নিজের প্রতি কনফিডেন্স রাখো, নিজের প্রতি আস্থা রাখো। আবারও বলছি, সামনে যা এক্সামিনেশান আসছে সেটা হতে পারে কেভিএস, হতে পারে এনভিএস, অথবা হতে পারে স্কুল এসআই, এগুলো একটু তোমরা খবর রাখো, ঠিক আছে? এবং সেই অনুযায়ী প্রিপারেশান নাও। ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা নেই, মনটাকে স্ট্রং করো। যারা যারা এক্সামিনেশানে ক্র্যাক করতে পারেনি এসএসসি, তাদের কথা বলছি, মনটাকে স্ট্রং করো। মনে রাখবে তোমাদের সামনে একটা বড় অপরচুনিটি নিশ্চয়ই আসবে, ঠিক আছে? আবারও বলছি, কখনোই খারাপ সময় কন্টিনিউয়াসলি চলতে পারে না মানুষের জীবনে, ভালো সময় কিন্তু আসতে বাধ্য এবং এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। তো যাই হোক, অনেক কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম, বললাম। তো আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।